শুরু হচ্ছে খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনাই সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় থাকছে শ্রদ্ধায় স্মরণে ২৫শে বৈশাখ, মালদা জেলার আমচিত্র। কলকাতায় জীবনকৃতি সম্মান পেলেন ১৮টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ এবং জাতীয় প্রতিবন্ধী ক্রিকেট জয়ী বাংলা দলের সংবর্ধনা। গত শুক্রবার রাজ্য জুড়ে উদযাপিত হল ২৫শে বৈশাখের কবি প্রণাম। বিভিন্ন সংগঠনের উদ্যোগে সকালে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। রাজ্য সরকারের উদ্যোগে কবি প্রণামের আয়োজন ছিল বিকেলে রবীন্দ্র সদন লাগোয়া ক্যাথিড্রাল রোডে। অংশ নেন প্রথিতযশা শিল্পীরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে কবির গান, কবিতা দেশবাসীকে উদ্বুদ্ধ করবে। যারা সেনাবাহিনী আমাদের জন্য লড়াই করছেন, মাতৃভূমি রক্ষা করছেন, সকলের পক্ষ থেকে বিশ্বকবি এই জন্মদিবসে আধারের ভুকুটিও আছে। আজকে আমার একটি কথাই বলা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের শিখিয়েছেন, নাই নাই ভয়, হবে হবে জয়। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, ভয় মরবো না। সবাই ভালো থাক, দেশ ভালো থাক, মানুষ ভালো থাক। সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবি প্রণামে অংশ নেন বিশিষ্ট জনেরা। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা। রাজ্য সচিবালয়ে নবান্নে কবির প্রতিকৃতিতে মালা দেন মন্ত্রী অরূপ রায়। বিধানসভা ভবনেও কবিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অনেকের সঙ্গে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শান্তিনিকেতনে ভোর ৫টায় গৌর প্রাঙ্গণে বৈতালিকের মাধ্যমে শুরু হয় কবি প্রণাম। এরপর জন্মোৎসবের মূল অনুষ্ঠানটি হয় মাধবী বিতানে। সন্ধ্যায় আবার গৌর প্রাঙ্গণে পরিবেশিত হয় নৃত্যনাট্য তাসের দেশ। সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে কলকাতার ইন্ডিয়ান সেন্টার ফর কালচারাল রিলেশনস বা আইসিসিআরে রবীন্দ্র জন্মোৎসবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর। সংগঠনের এবারের কবি প্রণামের মূল ভাবনা ছিল রবীন্দ্রনাথের স্বদেশ চিন্তা। শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় সঙ্গীত ও আবৃত্তি। এমন সময় ঈশান তোমার বিষান উঠেছে বাজিয়া, বাজেরে গরজে বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে, চমকে জাগিয়া পুষ্প ভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব তুমি কি বেশে এসেছ, ললাটে ফুঁসেছে নাগিনী, রুদ্র বিনাই এই কি বাজিল, সুপ্রভাতের রাগিনী। আমের দাম আমজনতার নাগালের মধ্যে না এলেও বাজারে আম পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন যাবৎ। আর আমের কথা উঠলেই সবার আগে চলে আসে মালদার নাম। জেলার আম চাষিরা এবছর উন্নত ফলনের আশায় দিন গুনছেন। মালদহে আমের ফলন নিয়ে মোটের ওপর খুশির হাওয়া সব বাগানেই। মালদহে এবার আমের ফলন ৩.৫ লক্ষ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। এবছর দেশের গণ্ডি ছাড়িয়ে মালদার জিআই তকমা পাওয়া ৩ প্রজাতির আম পাড়ি দিচ্ছে জাপান, কোরিয়ার মতো একাধিক দেশে। আমাদের জেলা প্রতিনিধির একটি প্রতিবেদন।
মালদা জেলার ফজলি আম ভারত বিখ্যাত। তাছাড়াও এখানে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, দিলশাদ, আশ্বিনা, গোপালভোগ, মল্লিকা প্রভৃতি নানান জাতের আমের চাষ হয়। উদ্যান পালন আধিকারিক ডক্টর সামন্ত লায়েক জানাচ্ছেন, এবছর আমের ফলনের লক্ষ্যমাত্রা ৩.৫ লক্ষ মেট্রিক টন নেওয়া হয়েছে। গত বছর ফলন হয়েছিল ৩.৫ লক্ষ মেট্রিক টন। আমের এলাকা ৩১,৮১২ হেক্টর এবং গত বছর এই এলাকায় ছিল। এবার আমাদের এলাকাটা সম্প্রসারিত আরও যেটা হয় সেটা হচ্ছে জুন, জুলাই, আগস্ট, যে সময় আমরা প্ল্যান্টেশনটা করি এবং সরকারিভাবে যে এলাকাটা সম্প্রসারিত হয়, বিভিন্ন বিনামূল্যে যে চারাটা দেওয়া হয় সেটার মাধ্যমে, এবং চাষিরা নিজেরাও চারা লাগিয়ে তাদের সম্প্রসারণ করে। ফলন গত বছরের তুলনায় এই বছর আশা করছি অনেকটাই বেশি হবে, কারণ গত বছরের আবহাওয়ার তারতম্যের জন্য 2,20,000 মেট্রিক টনের মতো ফলন হয়েছিল। এবছর 3,50,000 মেট্রিক টন আশা করছি পেরিয়ে যাবে, যদি না কোনো কালবৈশাখী ঝড় বা কোনো শিলাবৃষ্টি দিয়ে ক্ষয়ক্ষতি হয়। এখনো পর্যন্ত যা আবহাওয়া, তাতে আমরা অনেকটাই আশাবাদী আছি। পাশাপাশি আরও খুশির খবর হলো, দেশের গণ্ডি ছাড়িয়ে এবার মালদার আম পাড়ি দিচ্ছে জাপান, কোরিয়ার মতো একাধিক দেশে। স্বাদে গন্ধে অতুলনীয় জিআই তকমা পাওয়া মালদার 3 প্রজাতির আম লক্ষণভোগ, হিমসাগর এবং ফজলি পাড়ি দেবে বিদেশের মাটিতে। তবে মালদায় ভিএসটি মেশিন না থাকায় কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থা অ্যাপিডাকে। কেন্দ্রীয় সংস্থার দাবি, এই কারণে জাপান এবং কোরিয়ার মতো দেশে রপ্তানি করার আগে মালদার আম উত্তরপ্রদেশে পাঠানো হবে। সেখানেই ভিএসটি মেশিনের মাধ্যমে আমের গুণগত মান সঠিক হলেই উড়ান পরিষেবা বা কন্টেনার করে জাপান এবং কোরিয়ার মতো দেশে পাড়ি দেবে মালদার এই জগৎ বিখ্যাত আম বলে জানাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফুড অ্যান্ড ভেজিটেবল অ্যাপিডা ডক্টর সন্দীপ সাহা। আমাদের এখান থেকে কয়েকটা মার্কেটে এক্সপোর্ট হয় না এখনো, সেটা আমরা শুরু করছি। সেটা যেমন হচ্ছে জাপানের জন্য ভিএসটি ট্রিটমেন্ট, বা আমেরিকা বা অস্ট্রেলিয়া যেখানকার জন্য ইরেডিয়েশন। তো এবার আমরা চেষ্টা করব সেই আমকে যেন এই কান্ট্রিগুলোতে পাঠানো যেতে। পাশাপাশি আম চাষিরাও তাদের মতামত ব্যক্ত করেছেন। তারা অত্যন্ত খুশি বিদেশে এই আম রপ্তানি করার যেহেতু লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সেই কথাই শোনা গেল পবন কুমার মণ্ডল নামে এক আম চাষির মুখে। এগুলো আম নিয়ে আমরা মেনলি আজকে যে অ্যাপিডা থেকে উদ্যোগ নিয়ে আজকে মালদা জেলায় যে প্রোগ্রামটা করছে, আগামী দিনে যে বিদেশে আমটা পাড়ি দিবে, তার জন্য আমরা কিন্তু একটু সুখের আলো বা হাসি দেখতে পাচ্ছি আমরা চাষি সাহেব থেকে। যদি এটা আমাদের হয়, এর উদ্দেশ্যে আমরা আর্থিক লাভবানটা। অপর আরেক চাষি প্রদীপ মণ্ডল জানাচ্ছেন যে এবছর ল্যাংড়া আমের ফলন সবচেয়ে বেশি। এই বছর আমাদের ন্যাংরাটা খুব ভালো দেখা যাচ্ছে, 1 নম্বরে ন্যাংরাই আছে এবছর ভালো। ফজলিটা আছে মানে 70%, আর আপনার আশ্বিনাটাই আপনার সব থেকে কম হবে। সুতরাং মোটের ওপর আশা করা যেতে পারে যে মালদা জেলায় এবারে আমের ফলন খুব ভালোভাবেই হবে এবং চাষিরা সেই লাভের আশাতেই তারা দিন গুনছেন। মালদা থেকে আকাশবাণী সংবাদের জন্য সহেলি মুখোপাধ্যায়। জীবনকৃতি সম্মান পেলেন 18টি গ্র্যান্ড স্লাম জয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ। রবিবার কলকাতার একটি বেসরকারি সংস্থা তাঁর হাতে এই সম্মাননা তুলে দেয়। অনুষ্ঠান শেষে আমাদের প্রতিনিধি কাশফির নাহারকে তিনি বলেন, ওড়িশার ভুবনেশ্বরে তিনি বিশ্বমানের একটি অলিম্পিক একাডেমি গড়ে তুলতে চলেছেন। কলকাতায় জমি পেলে এখানেও তিনি একই রকম প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে আগ্রহী। ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে সেনাবাহিনীর দৃঢ় কর্তব্যের প্রতি সম্মান এবং ভারত সরকারকে ধন্যবাদ জানান এই টেনিস তারকা। The first one has been started and signed in Bhubaneswar, Odisha, and it will be my greatest honor to come back to my roots in West Bengal. Calcutta is growing very fast. The center of the city does not have much land, but when you look out in Rajarhat, when you look out in Newtown, when you look out in Shiliguri, when you look out in West Bengal as a state, because we're all Bengalis, right? So to work with Didi and in our state of West Bengal will be a great joy. But as of now, my first project has been offered to me in Odisha. So like cricket, for example, is there, but it's to come into the Olympic sport. Jerokom, all our Army, Navy, Air Force, all our young women and our young men have gone out to represent the Tiranga. My heart
and my love and my gratitude goes out to every single Fauji out there, every single young woman and young man who went out there in the middle of the night, in the middle of the day, to allow us to sleep easy, and went out there to keep us safe, went out there to protect our country. I'd like to say thank you very much for your dedication, your hard work, your passion, for putting your lives on the line. Thank you for keeping India safe. দৃষ্টি প্রতিবন্ধীদের জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলা দলের খেলোয়াড়দের গত রবিবার ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের পক্ষ থেকে সম্মান জানানো হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের সম্পাদক চন্দন মাইতি ক্রিকেটারদের হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠান শেষে অধিনায়ক দেবদাস সর্দার আমাদের প্রতিনিধি অরিজিৎ দত্তকে বলেন, পরপর 3 বার বাংলাকে জাতীয় চ্যাম্পিয়ন করতে পেরে আমরা আনন্দিত। এর আগে 2023 সালে বাংলা খেলতে গেছিল ভোপালে এবং সেখানে বাংলা প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হয় মধ্যপ্রদেশকে ফাইনালে হারিয়ে। এরপরে 2024 সালেও বাংলা চ্যাম্পিয়ন হয় দ্বিতীয়বারের জন্য গোয়াকে হারিয়ে, ওটা পুনেতে। এরপর অনেকে রিকোয়েস্টে ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল তারা প্রথমবারের জন্য এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল এবং সেখানে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী ছিল খুব ভালো লেভেলের প্রতিদ্বন্দ্বী ছিল। আমাদের এ টিমে ছিল গোয়া, বেঙ্গল, ইউপি, আসাম এবং সবকটা টপ লেভেলের প্রতিদ্বন্দ্বী ছিল। সেখান থেকে আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হই এবং শেষ পর্যন্ত ফাইনালে গোয়াকে আমরা 66 রানে হারিয়ে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হই। দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট প্রতিযোগিতার যে হয় বা যে ক্রিকেট খেলাটা হয় তার তো বিভিন্ন নিয়মকানুন রয়েছে, সেগুলো কীরকম একটু বলুন। 11 জনের মধ্যে 4 জন এরকম থাকবে যাদের আইসাইট পুরো 0, তার উপর দিয়ে তাদের চোখ পট্টি দেওয়া থাকবে, চোখ বাঁধা থাকবে, মানে তারা কোনো কিছু দেখতে পাবে না। কারণ এরকম তো থাকে কিছু কিছু যারা 100% থাকে কিন্তু অথচ তাদের লাইট পারফেকশন থাকে। এবার সেটা যাতে সবার ক্ষেত্রে ইকুয়ালি হয় তার জন্য তাদের চোখ সিল করে দেওয়া হয়। এরকম থাকবে 4 জন, B1 এদেরকে বলা হয়। তারপর আসে B2 ক্যাটাগরি। B2 ক্যাটাগরি মিনস হচ্ছে যাদের আইসাইট আপ টু 2 মিটার্স পর্যন্ত কাজ করবে, 2 মিটার পর্যন্ত তারা দেখতে পাবে। এরপর হচ্ছে B3 যারা তারা আপ টু 6 মিটার পর্যন্ত দেখতে পাবে। এবার B3 থাকে 4 জন, B2 থাকে 3 জন আর B1 থাকে 4 জন। এটা হচ্ছে সার্কেল। আর একটা বিষয় যেটা হচ্ছে একটা 20 ওভার্সের গেমে টোটাল B2 B3 যারা পার্সিয়াল আছে তারা 12 ওভার বল করবে এবং B1 যারা তারা 8 ওভার বল করবে। আর ব্যাটিংয়ের ক্ষেত্রে B1 যখন ব্যাট করে B1-এর একটা রানার্স অ্যালাউড করা হয় এবং B1 যদি সিঙ্গেল নেয় সেটা ডবল, 4 মারলে 8, 6 মারলে 12, আর বাকিদের ক্ষেত্রে ইকুয়াল আছে। সম্পূর্ণ দৃষ্টিহীন যে তার জন্য একজন রানার নেওয়া হয়। হ্যাঁ, তার যে একটা রানার অ্যালোকেট থাকে। আচ্ছা, এই যে যখন খেলাটা হচ্ছে তখন যে সম্পূর্ণ দৃষ্টিহীন সে তো বল ক্যাচ ধরছে, সেটা কিভাবে সম্ভব হচ্ছে? না দেখুন, এই যে বলে একটা আওয়াজ দেখছেন, এই আওয়াজটা শুনে মূলত ধরুন যখন কোনো ব্যাটসম্যান ব্যাট করছে তাকে আগে ব্যাটসম্যানকে অ্যালাউট করা হবে, ব্যাটসম্যান রেডি, এবার বোলার বল করবে রেডি, ব্যাটসম্যান ইয়েস থ্রো করলো, এই ব্যাটসম্যান মারলো। এবার সেটা যখন আকাশে এভাবে ভাসতে থাকবে তখন এই শব্দটা হচ্ছে, এই শব্দটা শুনে এইভাবে করে ক্যাচ নেওয়া হবে। তখন টোটালি শব্দের উপর ডিপেন্ড করে ক্যাচটা নেওয়া হবে। যারা ফুল ব্লাইন্ড তারাও নিতে পারে, আর যারা পার্সিয়াল তারা তো আইসাইড থাকে পরে এমনি দেখেই নিতে পারবে। কিন্তু ফুল ব্লাইন্ডের ক্ষেত্রে সাউন্ডটা শুনেই ক্যাচ নিতে হয়। আপনার প্রিয় ক্রিকেটার MS ধোনি। আমার মনে হয় বেশ দেখতে বেশ চেহারা খুব ভালো, একটু মিডিয়াম সাইজের, একটু লম্বা আর ব্যক্তিত্বপূর্ণ একজন লোক। ধোনির সঙ্গে কখনো সাক্ষাৎ হয়েছে? আমার ধোনির সঙ্গে হয়নি, আমার করণবীর সিংয়ের সঙ্গে হয়েছে, মানন বোরার সঙ্গে হয়েছে, সৌরভ গাঙ্গুলির সঙ্গে হয়েছে, লক্ষ্মীরত্ন শুক্লার সঙ্গে হয়েছে। আমার এই একটা আফসোস রয়ে গেল, এখনও পর্যন্ত ধোনির সঙ্গে দেখা করতে পারলাম না, এটা আফসোস। আশা করি কোনো না কোনোভাবে দেখা করতে পারবো এই ফিল্ডে থেকে। সৌরভ গাঙ্গুলি কী বলেছিলেন আপনাদের ক্রিকেট নিয়ে? সৌরভ গাঙ্গুলির সঙ্গে ফার্স্ট আমার দেখা হয় যখন 2015 সালে আমরাই ভিজুয়ালি ইম্পেয়ার্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছিলাম এগেনস্ট বাংলাদেশ, এবং সেখানে গাঙ্গুলি এসেছিলেন এবং সেখানে গাঙ্গুলির হাত থেকে আমি বেস্ট বোলারের অ্যাওয়ার্ড নিয়েছিলাম। আমার জীবনের ফার্স্ট টুর্নামেন্ট ছিল ওটা। বলেছিল অনেক দূর যাবে, ভালো করে খেলো, এগিয়ে যাও। আজকের খবরের আয়নায় শেষ করার আগে একটি অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এ পর্যন্তই। আগামী মঙ্গলবার ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্যপাঠে শুভ্রা চক্রবর্তী, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।